আসসালামু আলাইকুম, আমি রিমন নামে। আমাদের আছে ক্লাস 8 অষ্টম শ্রেণী তথ্য উপাত্তর সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের ক্লাস 8 অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 5টা। এই 5টা প্রশ্নের উত্তর আমরা দিব এই একটি ক্লাসে। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছে? আমাদের প্রশ্ন প্রথম বলছে 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। তাহলে কি চিত্র বলছে? পাই চিত্র, তাই না? এই যে পাইচিত্র কি? পাইচিত্র মানে এই যে আমাদের যে গোলটা, এটা হচ্ছে একটা বৃত্ত। এটা কি বৃত্ত? বৃত্তের মধ্যে যে এই যে এইভাবে যে ভাগ করা থাকে, এইগুলো হচ্ছে পাইচিত্র। এইগুলো হচ্ছে পাইচিত্র। কি? পাইচিত্র। ঠিক আছে, 100% এর মধ্যে সরি একটা 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 পাইচিত্র বা একটা পাইচিত্রের কোণ থাকে 360 ডিগ্রি সম্পূর্ণ। একটা বৃত্তের কোণ থাকে 360 ডিগ্রি। এটা 20% ও 30% ও 60% এইভাবে আমরা ভাগ করে নিই, তাই না? তাহলে পাইচিত্রের মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। পাইচিত্রের মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 120 জন ছাত্রের মধ্যে আমরা এক নম্বর উত্তরটা যদি দেই, এক নম্বর উত্তরটা যদি লিখি 120 জন ছাত্রের মধ্যে 20 জন, তার মানে কত জনের মধ্যে? 120 জনের মধ্যে 20 জন। এইভাবে লিখবো 120 জনের মধ্যে 20 জন। 120 জনের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাইচিত্রে নির্ধারিত কোণ কত ডিগ্রি? তাহলে পাইচিত্র কত ডিগ্রি? পাইচিত্র কিন্তু গুণন হবে, এটা হবে গুণন 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে এটা টুকু লিখছি পাইচিত্র কত? 360 ডিগ্রি। নির্ধারিত কোণ কত ডিগ্রি? নির্ধারিত কোণ কত ডিগ্রি হবে? এই যে আমরা এটা নির্ণয় করি। তাহলে 120 ভাগের 20 গুণন 360। তাহলে এটা হবে 120 দিয়ে, এটা যেহেতু আছে নিচে এবং এটা উপরে, তাহলে এটা কোথায় আছে? নিচে না উপরে? এটা কিন্তু অবশ্যই উপরে আছে। এটার মনে যদি একটা সংখ্যা থাকে এবং দুইটা থাকলে তো আমরা বুঝতে পারবো এটা উপরে এবং এটা নিচে। আর যদি একটা থাকে তাহলে আমরা ধরতে হবে এটা উপরে আছে। ঠিক আছে, এটা উপরেই আছে, মনে মনে এক নিচে আছে আর কি। এখন এইটা নিচে, এটা উপরে, উপর নিচে আমরা কাটাকাটি করবো। তাহলে এই শূন্য কাটা এবং এই শূন্য কাটা, এই শূন্য এবং এই শূন্য দিয়ে কাটাকাটি হয়েছে। এখন 12 দিয়ে 34 কি ভাগ যায় না? অবশ্যই যায়। 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, 3 12 36, তাহলে 3 দিয়ে যায়। তাহলে এখানে আসছে 20 এবং এখানে আছে 3, এই দুইটা কিন্তু উপরে। এখানে কিন্তু এইটার নাম হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, এই ডিগ্রিটা আছে। তাহলে 20 দিয়ে আমরা 3 কে গুণ দিব। 20 থেকে 20, 20 40, 3 20 60। তাহলে এখানে হবে 60। উপর আছে ডিগ্রি, এই যে ডিগ্রি। এইটাই 1 নাম্বার উত্তর। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা করব। 2 নাম্বার প্রশ্ন কি বলেছে আমরা যদি একটু দেখি। 2 নাম্বার বলেছে 16, 14, 4, 3, 6, 5, 9, 1, 13, 2, 8 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। সংখ্যাগুলো কি নির্ণয় করো? গড় নির্ণয় করো। আমরা জানি গড় নির্ণয় একটি সূত্র আছে, কিন্তু আমরা যে উপাত্তগুলোর সমষ্টি বা যোগফল, সমষ্টি যে কথা, যোগফল এই কথা হচ্ছে আমরা গড় নির্ণয় সূত্র। যদি বল উপাত্তগুলোর সমষ্টি বা উপাত্তগুলোর সংখ্যা, তাহলে আমরা সমষ্টি আগে নির্ণয় করতে হবে, তারপরে সংখ্যাটা লিখতে হবে, তারপর আমরা সূত্র লিখবো। তাহলে উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর কি সমষ্টি? সমষ্টি এবং যোগফল কিন্তু একই কথা। সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি কিভাবে নির্ণয় করতে? সমষ্টি মানে যোগফল। উপাত্তগুলোর সমষ্টি যে কথা, যোগফল একই কথা। সমষ্টি এবং যোগফল একই কথা। ঠিক আছে, তাহলে সমষ্টি মানে এই যে উপাত্তগুলো, এই প্রত্যেকটা সবগুলো উপাত্ত আমরা যোগ করব। কি করব? যোগ করব। তাহলে যোগ করি 16 যোগ 14 যোগ 4 যোগ 3 যোগ 6 যোগ, তারপর 5 যোগ 9 যোগ, তারপর 13 যোগ 2 যোগ 8, এই যে এতটুকুই। এখন এগুলো আমরা একটু যোগ করে যদি 80, তাহলে সংখ্যা কত? সংখ্যা কিন্তু 10, তাই না? আচ্ছা, আমরা এখন সূত্র রেখে সংখ্যা না লেখলে সমস্যা হবে না। সুতরাং গড় সমান সমান, সরি এটা কি, হ্যাঁ গড় সমান সমান উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি বা উপাত্তগুলোর সংখ্যা,
গুলোর সংখ্যা। তাহলে উপাত্তগুলোর সমষ্টি কত আসছে? উপাত্তগুলোর সমষ্টি বা যোগফল আসছে 80 এবং উপাত্তগুলোর সংখ্যা কত? উপাত্তগুলোর সংখ্যা কত? উপাত্ত সংখ্যা আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সংখ্যা না? তাহলে নিচে হবে 10। তাহলে আমরা যদি 10 দিয়ে যদি 80 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 8 দুগুণে 80, 8 দুগুণে 80, তাহলে আসবে 8। এই যে 8 হচ্ছে উত্তর। আশা করি 2 নাম্বারটা সবাই বুঝতে পারছে। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা যদি করি আমরা একটু প্রশ্নটা দেখি। বলা হয়েছে 11 17 12 3 4 9 এবং 6 16 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। কি নির্ণয় করো? মধ্যক নির্ণয় করো। আচ্ছা, মধ্যকের দুইটা সূত্র আছে। একটা যদি জোড় হয় তাহলে একটি সূত্র এবং যদি বিজোড় হয় তাহলে আরেকটি সূত্র। দেখো এখানে কি আছে, জোড় না বিজোড়? সংখ্যা কয়টি আছে দেখি। 1 2 3 4 5 6 7 8। 8টি সংখ্যা আছে। যদি 8টি সংখ্যা থাকে তাহলে উপাত্তগুলো কি? জোড়। আমরা যদি 3 নাম্বারটা করি, 3 নাম্বার, তাহলে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে আমরা একটু লিখি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এইগুলো আমরা এখন মানে এই যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ছোট থেকে বড় আমরা এটা আমরা সাজাবো। ঠিক আছে, এখানে সংখ্যা কিন্তু 8টি। 2 4 6 8 10টি। তাহলে আমরা ছোট থেকে সাজাই। সবার আগে আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4 5, তারপর আছে 6 8, তারপর আছে 9, তারপর আছে 13 14, 16। দেখি ঠিক আছে না? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা উপাত্তগুলোকে সাজিয়েছি। ঠিক আছে, ছোট থেকে বড়। এখন এই উপাত্তগুলোর সংখ্যা কয়টি? তারপর আমরা এখানে লিখতে হবে এখানে কিভাবে। এখানে কি? উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা। এই যে আমরা সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। উপাত্তের সংখ্যা n সমান সমান সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করি। তাই হবে উপাত্তের সংখ্যা n সমান সমান কত? 10। এবং ব্র্যাকেট দিয়ে লিখবো যা জোড়। যা কি? জোড়। এটা দিয়েছি। এখন আমরা সূত্র লিখবো। সুতরাং মধ্যক সমান সমান জোড় যেহেতু হবে, জোড়ের সূত্র একটি হই। এখানে হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে আমরা n/2 এর মান আমরা কত পেয়েছি? n/2 এর মান পেয়েছি আমরা, n এর মান পেয়েছি 10। 10 ভাগ 2 তম পদ যোগ, তাহলে 10/2 প্লাস 2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে এখানে আসে 10 কে আমরা ভাগ দেই 2 দ্বারা, তাহলে আসে কত? 5। তাহলে হবে 5 তম পদ যোগ 10 দ্বারা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আসে 5 আসে। 5 কে আবার 1 দ্বারা যোগ করলে আসে 6। তাহলে হবে 6 তম পদ ভাগ 2। তাহলে এটা কি হবে? এটা আমরা যদি এখানে লিখি
5তম পদ এবং 6তম পদ কোন কত আমরা যদি একটু দেখি 1 2 3 4 5 এই যে 5 এবং 6 5তম পদ এবং 6তম পদ এই যে 6 যোগ 5তম পদ এবং 6তম পদ হচ্ছে 8 6 যোগ 8 ভাগ 2 তাহলে যদি আমরা এটা দেখি 6 এবং 8 যোগ করলে 14 হয় 14 এখন আমরা যদি একটু উত্তরটা এখানে লিখি 14 ভাগ 2 তাহলে এখানে আসে কত 7 এটা হচ্ছে উত্তর এটা কি উত্তর আশা করি সবাই 3 নম্বরটা বুঝতে পারছি 4 3 3 11 12 13 11 15 17 উপাত্ত গরুর প্রচুরক নির্ণয় করো এখন প্রচুরক কি আমাদের একটি প্রশ্ন হচ্ছে প্রচুরক কি প্রচুরক হচ্ছে যে সংখ্যা সর্বাধিকবার ব্যবহৃত হবে ওই সংখ্যাটি হচ্ছে প্রচুরক যে সংখ্যা সবচেয়ে বেশি ব্যবহার হবে ওই সংখ্যা হচ্ছে প্রচুরক তাহলে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে দেখি 3 কবার ব্যবহার 4 একবার নাই শুধু একবার 3 হচ্ছে একবার দুবার তারপর 11 কয়বার একবার দুবার 11 দুবার তাহলে আর কোন কিছু দুবার নাই তাহলে এইটা 4 নম্বরটা আমরা এভাবে লিখব যে উপাত্তগুলোর মধ্যে যে কোনো ভাবে লিখলেই হবে এক একজন টিচার এক এক ভাবে লিখবে ঠিক আছে উপাত্তগুলোর মধ্যে সর্বাধিকবার 3 এবং 11 আছে কতবার করে 3 এবং 11 আছে কতবার করে দুবার করে তাই না দুইবার করে তাই না করে সুতরাং নির্ণয় প্রচুরক কত 3 এবং 11 এটাই উত্তর আশা করি আমরা 4 নম্বরটা বুঝতে পারছি এখন আমরা 5 নম্বরটা বলা হয়েছে কতগুলো উপাত্তের সর্বনিম্ন মান 25 কতগুলো উপাত্তের সর্বনিম্ন মান 25 সর্বনিম্ন মান কইছে সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট মান এবং সর্বোচ্চ মান 74 সবচেয়ে বড় মান এবং শ্রেণী ব্যক্তি 5 হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এবং শ্রেণী সংখ্যা আসলে কি শ্রেণী সংখ্যা হচ্ছে এই যে আমরা যে গড় যে লিখি গড় কতটা শ্রেণী দিব কতটা এটা গড় দিব গড় মানে শ্রেণী সংখ্যা হচ্ছে এটা এইভাবে যে দিতেছি 1 2 3 4 এই গড়গুলোকে বলে শ্রেণী সংখ্যা ঠিক আছে এখন আমাদের প্রশ্ন করছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের পরিসর লাগবে সর্বপ্রথম এবং শ্রেণী ব্যক্তি তো 5 দেওয়া আছে পরিসরটা দেওয়া নাই তো পরিসর আমরা কিভাবে নির্ণয় করি আমরা পরিসরটা নির্ণয় করতে হবে পরিসর সূত্র লিখে পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1 তাহলে সর্বোচ্চ মান দেওয়া আছে এখানে 74 এবং সর্বনিম্ন মান দেওয়া আছে এখানে 25 প্লাস 1 তাহলে পরিসরের মান আসছে 50 আর শ্রেণী ব্যবধান আছে 5 তাহলে আমরা এটা এইভাবে লিখব যে সুতরাং শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি তাহলে পরিসর হচ্ছে 50 এবং শ্রেণী ব্যক্তি হচ্ছে 5 তাই না তাহলে 50 দ্বারা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 5 10 50 10 আসে তাই না 10 হবে উত্তর কত হবে উত্তর 10 হবে উত্তর